এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি গ্যাংটকে। এরপরে ঘুরে নেব গ্যাংটকের আশপাশ এবং সিকিমের কিছুটা অংশ। কিন্তু এইবারে গ্যাংটকে আসতে না আসতেই শুরু হয়ে গেল নানান গন্ডগোল। সেসব কি গন্ডগোল আর কি হাড়হিম করা অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা জানতে হলে ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের। আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল কে। বেল বাটনটা প্রেস করতে ভুলো না পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগটা। আর সাবস্ক্রিপশন করতে ভুলো না, একটি সাবস্ক্রিপশন এগিয়ে যেতে সাহায্য করে আমাদের সামনে থেকে। সকাল হতে না হতেই কুয়াশার চাদর মুড়ি দিয়ে আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে। আমরা তো বর্ষাকালেও পাহাড় দেখেছি গ্রীষ্মকালেও। আজ দেখে নেব শীতের পাহাড়িয়া রূপ। সেই রূপটাও কিন্তু অসাধারণ। দেখতে দেখতেই ক্রস করে গেলাম সেবক কালীবাড়ি। আর করোনেশন ব্রিজের দেখা পেতে না পেতেই মনটা কিন্তু চঞ্চল হয়ে উঠল পাহাড়িয়া রূপ কল্পনা করে। পাহাড় কিন্তু আমার বরাবরের পছন্দ। সমুদ্রও ভালো লাগে, কিন্তু তার থেকে পাহাড় আমায় কাছে টানে সব থেকে বেশি। তাই বারবার ছুটে আসি পাহাড়িয়া রূপের দর্শন করে নিতে। মাঝপথেই পেট বাবাজি জানান দিল খিদে পেয়ে গেছে। তাই লীলামণি ফ্যামিলির রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম আমরা। নামটা একটু পুরনো গোছের, কিন্তু খাবার দাবারের টেস্ট ছিল অসাধারণ। এইবারে যখনই আমরা পাহাড়ে ছুটে আসব, ব্রেকফাস্টটা কিন্তু এখানেই সেরে নেব। সামান্য কিছু পেট পুজো করেই আমরা আবার রওনা দিলাম সামনের দিকে। কি অসাধারণ দৃশ্যপট, তাই না? সত্যি মন কিন্তু ছুঁয়ে যায়। পাহাড় যেন প্রতিনিয়ত নানান রূপে অসাধারণভাবে দর্শন দেয় আমাদের কাছে। এক এক সময় তার এক এক রূপ। যতবারই আসো পাহাড় ততবারই নতুন আর ততটাই মোহময়ী। আমাদের এইবারের গন্তব্য হলো গ্যাংটক। গ্যাংটকে যাব এবং ঘুরে দেখব তার আশপাশটা। কালিম্পং যাওয়ার রাস্তাকে এক পাশে রেখে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। অনেক দিন পর আমরা চলেছি গ্যাংটকে। মনটা সত্যি আনন্দে ভরে আছে। প্রত্যেকবারেই আমরা তোমাদের সাথে ভাগ করে নিই বেঙ্গল হিলসের সৌন্দর্য, কিন্তু এইবারে আমরা ভাগ করে নিচ্ছি সিকিম হিলসের সৌন্দর্য তোমাদের সাথে। সত্যি কি অসাধারণ রূপ! একদম দুটো হিলসের রূপ সম্পূর্ণভাবে আলাদা। আর হঠাৎ করেই শুরু হয়ে গেল একটি টানেল। এই টানেলের আলোকসজ্জাটি ট্রিবিউট করা হয়েছে আমাদের জাতীয় পতাকাকে। কি অসাধারণ লাগছিল টানেলের ভিতরটি, সেটা ভাগ করে নিলাম তোমাদের সাথে। দেখতে দেখতেই চলে এলাম গ্যাংটকের কাছাকাছি। যদিও এখনো কিন্তু রাস্তা অনেকটাই বাকি আছে, কিন্তু গ্যাংটকের সৌন্দর্য হচ্ছে অসাধারণ। কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো আর কি কি ভাগ করে নেব সেটা তো ভেবেই পাচ্ছিলাম না। আর মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে আমাদের আজকের ডেস্টিনেশন। বেঙ্গল হিলস আর সিকিম হিলস, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কি অসাধারণ সুন্দর করে সাজানো এই গ্যাংটক শহরটি। এক এক সময় মনে হচ্ছিল আমি বোধহয় চলে এসেছি কলকাতাতে, কিন্তু না, কলকাতার থেকেও ভীষণ সুন্দর করে সাজানো এই জায়গাটি। তার উপরে নিট অ্যান্ড ক্লিন, কোথাও এতটুকু
নোংরা বা কোনো আবর্জনা চোখে পড়েনি আমাদের। সত্যি মনটা আনন্দে ভরে উঠছিল। আর চারপাশে এত সুন্দর সুন্দর জায়গা, দেখুন পুলিশ হেডকোয়ার্টারটি কি অসাধারণ করে সাজানো। আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা তো বিহ্বল হয়ে পড়ছিলাম। কি অসাধারণ রূপ এই সিকিম হিলসের। আর সেই মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানাতে। আমাদের আজকের আস্তানার নাম ছিল গোল্ডেন হাইটস। রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, রুমটা মোটামুটি, আমি বলবো না ভীষণ সুন্দর ছিল, বিশাল হাইফাই ছিল, কিন্তু হ্যাঁ মোটামুটি ছিল। আর তার সাথে ছিল মোটামুটি পরিষ্কার। খুব একদম পরিষ্কার ছিল না, মোটামুটি পরিষ্কার ছিল, সেটাই কিন্তু বলতে পারি। কিন্তু এই হোটেলের একটি সুবিধা ছিল যেটি আমাদের মন কেড়ে নিয়েছিল। গ্যাংটকের একটি আকর্ষণীয় জায়গা হলো এমজি মার্গ। আর আমরা ছিলাম ঠিক সেই এমজি মার্গের উপরে, মানে আমাদের রুম থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল এমজি মার্গের সৌন্দর্য। অনেকটা বেলা হয়ে যাওয়াতে লাঞ্চটা আমরা এখানেই সেরে নিয়েছিলাম। অলরেডি চলে এসেছি গ্যাংটকে। খুব ঠান্ডা, ইচ্ছা আছে তো বরফ দেখার। তো বরফ দেখবো, যদি আমরা দেখি তোমাদের সাথে অবশ্যই মুহূর্তগুলো ভাগ করে নেব, তাই স্কিপ করা যাবে না। তো আজকে আমাদের গ্যাংটকে ফার্স্ট ডে, আর ফার্স্ট ডেতে চলে এসেছি। হোটেল কোথায় থেকেছি সেটাও তো শেয়ার করেছি, হাঁপিয়ে যাচ্ছি। আর এখন আমরা চলে যাচ্ছি রোপওয়েতে। রোপওয়ে যাব, কত টিকিট বা কত ট্যুর ঘোরায় সেখানকার ভিউ অবশ্যই থাকবে তোমাদের জন্য। ডে বাই ডে হিসাবে আসতে থাকবে ব্লগগুলো, তাই স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। অলরেডি চলে এসেছি রোপওয়ের কাছাকাছি, দেখতেই পাচ্ছ রোপওয়ে আসছে। কে আমরা চড়বো, কত টাকার টিকিট আর ভিউ অবশ্যই তোমাদের জন্য থাকবে, তাই সঙ্গে থাকো। আমরা অলরেডি চলে এসেছি গ্যাংটকের একটি আকর্ষণীয় জায়গায়, সেটি হলো রোপওয়ে। সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি কিন্তু রোপওয়ে চালু থাকে। এই জায়গাটি হলো রোপওয়ের ওয়েটিং লাউঞ্জ। তোমরা কিন্তু এখানে টিকিট কেটে নেবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাদের এখানে, যতক্ষণ না নেক্সট রোপওয়ে আসছে। টিকিট লাগে পার পারসন 161 টাকা করে, আর 3 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের লাগে 85 টাকা করে। আমরাও চলছি এবার দোতলার উদ্দেশ্যে, কারণ নেক্সট নামটা আমাদেরই করে নেব গ্যাংটকে এসে রোপওয়ে ভ্রমণ। আমরা অলরেডি ওপরে উঠে এসেছি, আর এই যে এখানে রোপ আসবে। এখন রোপ নেই, ওয়েট করতে হবে, সবাই ওয়েট করছে। এই যে ছোট ব্লগার, তোমার চ্যানেলের নামটা বলে দাও। মিমি ব্লগ। রেডি চলে এসেছে। কিছুক্ষণ অপেক্ষার পরেই চলে এসেছে আমাদের রোপওয়ে। এইবার এইটি চড়েই আমরা পাখির চোখে দেখে নেব আমাদের মোহময়ী গ্যাংটক শহরকে। চলো ঘুরে দেখে নেওয়া যাক। শুরু হয়ে গেল আমাদের রোপওয়ে যাত্রা, আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। দেখো তো কেমন লাগে সেই সুন্দর মুহূর্ত তোমাদের।
আমাদের আজকের ঘোরার জায়গা ছিল হচ্ছে এখানে কি গ্যাংটকে রোপওয়ে, মানে আমরা অনেক রোপওয়ে এক্সপ্লোর করেছি, এগুলো আপনারা আগে ব্লগে দেখেছেন, দার্জিলিং, গুয়াহাটিতে সব জায়গাতেই গেছি, রোপওয়েতে ঘুরেছি, এখানেও রোপওয়ে দেখলাম, ঘুরলাম, ভালোই লাগলো। অবশ্যই মুহূর্তগুলো শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে অবশ্যই এখানেই স্টে, তাই তো? একদম এখানেই স্টে আজকে। আর আশপাশে সেরাম কিছু দেখা নেই, কিন্তু গ্যাংটক শহরটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করব, সেই মুহূর্তগুলো থাকবে তোমাদের জন্য। তাই সঙ্গে থাকো, পাশে থাকো আর এক্সপ্লোর করতে থাকো। একদম। গ্যাংটক শহরটা তো খুব সুন্দর করে সাজানো, তার উপরে কিন্তু এখানে প্রচুর হোটেল আছে। মানে তোমরা কিন্তু কখনো ভেবো না যে এখানে হঠাৎ করে চলে এলাম আর থাকার জায়গা পাবো না। চারপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, আর হোটেলগুলো বাইরে থেকে তো দেখতে বেশ ভালোই লাগছে। আর লো থেকে হাই বাজেট সব ধরনের হোটেলই কিন্তু আশেপাশে রয়েছে, তোমরা জাস্ট একটু ঘুরে দেখে নিতে পারো। আর নইলে একটু গুগলে সার্চ করে অবশ্যই বুকটা করে নিতে পারো। এখানে দেখো একটা দেখতে পেলাম হোটেল, কিন্তু বেশ ভালোই লাগছে। পরপর 3-4টে হোটেল এখানে রয়েছে। তো তোমরা যদি এই জায়গাটা আসো, মানে এটা কিন্তু রোপওয়ে একদম কাছে, রোপওয়ে থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। তো এখানেও তোমরা অবশ্যই স্টে করতে পারো। এখানে কিন্তু পরপর প্রচুর হোটেল আছে, আর যেমন বলেছিলাম এই প্রত্যেকটা হোটেলই কিন্তু গ্যাংটক ম্যাল এবং তোমার রোপওয়ের একদম কাছে। কলকাতা বা এনজিপিতে আমরা তো দেখেইছি প্যান্টালুন্স, আর এখানেও রয়েছে বিশাল বড় একটি প্যান্টালুন্স। আমরা যাচ্ছি এখানকার কালেকশনগুলো দেখে নেওয়ার জন্য, কলকাতার কালেকশন আর আমাদের গ্যাংটকের কালেকশন, সমতলের কালেকশন আর আমাদের পাহাড়ের কালেকশন কেমন, কি ডিফারেন্ট, সেটা অবশ্যই আমরা দেখবো আর ভাগ করে নেব তোমাদের সাথে মুহূর্তগুলো। পাহাড়ে এসেও প্যান্টালুন্স, ও মাই গড, এখানকার প্যান্টালুন্সের কালেকশন ছিল কিন্তু সমতলের থেকে সম্পূর্ণভাবে আলাদা। ঘুরে ঘুরে দেখলাম আশপাশটা, আর কিছু টুকটাক শপিংও কিন্তু করতে আমরা ভুলিনি। আমরা তো মেলে ঘুরে বেড়াচ্ছি, আর ভীষণ ঠান্ডা, কিন্তু আমার মনে হচ্ছে আমি গ্যাংটকে নয়, আমরা কলকাতাতে আছি। কারণ এখানে সব ব্র্যান্ড, মানে কলকাতাতে যা যা আছে প্রত্যেকটি ব্র্যান্ড কিন্তু এখানে রয়েছে, হাইফাই ব্র্যান্ড, যেটা কিনা আমরা আলিপুরদুয়ার বা কোচবিহারে পাই না। তাই শপিংটাও চলছে জোর কদমে। আমার মনে হচ্ছে আমি চলে এসেছি কলকাতাতে, কারণ কলকাতার যত নামি দামি ব্র্যান্ড রয়েছে সবেরই কিন্তু একটা করে কাউন্টার আমরা দেখতে পেলাম গ্যাংটকে এসে। ওয়াও, জাস্ট ওয়াও, এখানে শপিং করার মজাটাই আলাদা। চলে এসেছি টি সার্কেলে চা খেতে, কারণ এখানে যা ঠান্ডা, বাপরে বাপ। আমি চা কম খাই, কিন্তু এখানে এসে বোধহয় 3-4 কাপের বেশিই খাচ্ছি, কিছুক্ষণ অন্তর অন্তরেই চা লাগছে। তো অবভিয়াসলি আমি রয়েছি টি সার্কেলের সামনে, এখানে চাটা খেয়ে দিই। আমরা চলে এসেছি গ্যাংটকের লাল বাজার এরিয়াতে। এখানেও রয়েছে প্রচুর দোকান, আর রয়েছে প্রচুর জিনিসপত্র, তার সাথে রয়েছে প্রচুর ভ্যারাইটির জিনিস। এমজি মার্গ সংলগ্ন যে মেল রোডটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে প্রচুর দোকান, আর তাতে রয়েছে রং বেরঙের পসরা। শপিং করার একটি আইডিয়াল জায়গা। এই জায়গাটির কিন্তু একটি নাম আছে, নামটা কি বলতো? নামটা হলো লাল বাজার। আমাদের কলকাতাতে রয়েছে লাল বাজার, যেখানে কিনা থাকে তাবড় তাবড় পুলিশ কর্মীরা, আর এখানে রয়েছে শপিং করার দারুণ দারুণ জায়গা। দারুণ লাগলো কিন্তু আমাদের এই জায়গাটিতে, মানে শপিং প্রেমী সকল বাঙালিরই এই জায়গাটা কিন্তু একটি ফেভারিট জায়গা।
খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে নানান রকমের জিনিস কেনার একদম বেস্ট জায়গা। আর রয়েছে হরেক মাল, কিন্তু হরেক দামে নয়। এখন কিন্তু এখানের জিনিসপত্রগুলিরও একদম ফিক্সড রেট বেঁধে দেওয়া হয়েছে। একটি দোকানে যদি কোনো জিনিসের দাম পড়ে 200 টাকা, পাশের দোকানটিতেও সেমই দাম পড়বে। আর দাম দরাদরি করা চলবে না, একটি টাকাও কিন্তু ওনারা এখন আর কমাতে চান না। আমরা ঘুরতে ঘুরতে এসে দাঁড়িয়েছি ডেনসং সিনেমা হলের সামনে, মানে গ্যাংটকের সিনেমা হলের সামনে। ঠিক এই ম্যাল ওপর থেকে আসছে, আর এখান থেকে লাস্ট এসে এই সিনেমা হল। আর আজকে চলছে স্কাই ফোর্স, কিন্তু আমরা এখন সিনেমা দেখবো না, ম্যাল এক্সপ্লোর করব। ওয়েলকাম টু লালবাজার। আমরা লালবাজার মানে বুঝি হচ্ছে পুলিশ থানা স্টেশন, আর এখানে হচ্ছে লালবাজার মানে হচ্ছে শপিং জোন। লাল নীল সবুজের মেলা বসেছে। লালবাজারের আশেপাশে কিন্তু প্রচুর শপিং মল আছে। আর এখানে দেখো কত লেবু, পুরো লেবুর সম্ভার বসে গেছে। এখানেও চা ছিল। এখানে প্রচুর ফল বসেছে, আর বেশি কিন্তু এখানে শাকসবজি তো রয়েছে, তার সাথে কিন্তু কমলা লেবু প্রচুর পরিমাণে রয়েছে। এই দেখো, এটা দেখো। আমরা চলে এসেছি লালবাজারের গ্রসারি এরিয়াতে। এখানে কিন্তু প্রচুর গ্রসারি না, তাহলে ভেজিটেবল নানা রকম জিনিসই তো পাওয়া যাচ্ছে। গ্রসারিও রয়েছে, ভেজিটেবলও রয়েছে, মানে আমরা মোটামুটি বাজারে ঢুকে পড়েছি। তো বাজারটা ঘুরে দেখছি আর তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করে নিচ্ছি। এখানে কিন্তু সব শাক 10 করে বলছে। এই বোনটা বিক্রি করছে দারুণ করে। এখানে কিন্তু প্রচুর সবজি বসেছে, আর বলার বাহুল্য রাখে না, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম ফ্রেশ, টাটকা। মানে বুঝতে পারছো ওনারা কেন এত ফিট থাকে আর কেন আমরা আনফিট থাকি। এই সামনেই হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন হাইটস, আর এই হচ্ছে এমজি মার্ক। একদম কিন্তু ম্যালের উপরে। আমাদের হোটেলের জানলা থেকে কিন্তু এই দৃশ্যপটটাই আমরা এবারে দেখতে পেয়েছি। সত্যি অসাধারণ। এক পা বেরালেই এমজি মার্ক। এই হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং এরিয়া, বেশ গ্যাংটক ম্যাল। আর এখানেই হচ্ছে একদম সামনেই আমাদের হোটেলটা, আর হোটেলের এটা হচ্ছে ডাইনিং এরিয়া। বেশ বড় স্পেসটা, মানে বলতে গেলে ভালোই। পাহাড়ে সন্ধেবেলায় কিন্তু অনেক সময় কিছুই করার থাকে না, কিন্তু এদের মধ্যে গ্যাংটক হলো আলাদা। সন্ধেবেলায় সব ট্যুরিস্ট এবং সেখানকার স্থানীয় মানুষরা এসে ভিড় জমায় এই এমজি মার্কে, আর সেখানেই থেকেছি আমরা। দেখো কি দারুণ করে সাজানো এই এমজি মার্কেট রোডটি। অসাধারণ লাগছিল আমাদের এখানে সময় কাটিয়ে নিতে। বেশ অনেকটা টাইম কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এমজি মার্গের সৌন্দর্য, তার সাথে ফটো তোলা, সেলফি নেওয়া আর রিলস বানানো, সব কিছুই চলছিল একদম জোর কদমে। যেখানে বাঙালি সেখানেই জমজমাট। আর এইবারের গ্যাংটক ভ্রমণ হয়ে উঠেছিল আমাদের কাছে সত্যি জমজমাট, কারণ ঘটনার ঘনঘটা ঘিরেছিল চারপাশে। আমরা এইখানে এসেছিলাম বিকালের জলযোগটা সেরে নিতে, কিন্তু হঠাৎ করেই শুরু হয়ে গেল এই ঝামেলা। চারপাশে প্রায় দৌড়াদৌড়ি পড়ে গিয়েছিল মানুষজনদের। এই
মদ্যপ ভদ্রলোকটি এই দোকানের উপরে অকারণে হামলা চালাচ্ছিল। দেখতেই পাচ্ছ চারিদিকে জিনিসপত্র ছোড়াছড়ি করে প্রায় ভাঙচুর করে ফেলছিল দোকানটিকে। সেটা এক ভীষণ খারাপ অভিজ্ঞতা হলো আমাদের। যাই হোক, পুলিশ এসে ঘটনাটিকে আয়ত্তের মধ্যে আনে। কিন্তু এইবারে আমাদের গ্যাংটক ভ্রমণ ছিল চমকে চমকে পরিপূর্ণ। একটি ঘটনা তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম, এইবার চলো শেয়ার করে নিই দ্বিতীয় ঘটনাটি। দেখতেই পাচ্ছ টুরিস্টে 6 লাখ হয়ে রয়েছে চারদিক। তার মধ্যে হঠাৎ করেই একটি দোকানে আগুন ধরে যায়, এসে পড়ে দমকালো, আর উৎসাহী মানুষদের ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ। আমরাও চলে আসি সেই জায়গায় ঘটনাটি দেখে নেওয়ার জন্য, আর অবশ্যই ক্যামেরা বন্দি করে নেওয়ার জন্য। যে দোকানটির সামনে ওয়েলকাম লেখা রয়েছে সেই দোকানের ভেতরেই কিন্তু হঠাৎ করেই আগুন ধরে যায়। কারণটা আমরা জানতে পারিনি, কারণ পুলিশ সেখানে বেশিক্ষণ কাউকে থাকতে দেয়নি। যাই হোক, প্রথম দিনটা উত্তেজনার মধ্যেই কেটে গেল। ফিরে আসব পরের দিনের ভ্লগ নিয়ে, তাই পাশে থাকার অনুরোধ নিয়ে শেষ করছি আজকের ভ্লগ। আমরা চলে এসেছি সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে, কিন্তু এইবারের ভ্রমণটা সম্পূর্ণভাবে আলাদা। চারপাশেই যেন রয়েছে রহস্যময় এক আবরণ। আমাদের সাথে গ্যাংটকে কি হয়েছে সেটা তো তুলে ধরেছি তোমাদের কাছে সম্পূর্ণরূপে। এইবারে সিকিমে এসেও ধরা পড়ল আরেক রহস্য। কি সেই রহস্য জানতে হলে ব্লগটা দেখতে হবে। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETL কে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। বেল বাটনটা প্রেস করতে হবে পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। তাহলে আর বেশি কথা না বলে শুরু করে দিই আজকের রহস্যময় ব্লগ। এক্সপ্লোর দ্য লাইফ ETL এর নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের পাশে আছো। আমরা চলে এসেছি গ্যাংটকে। সেই মুহূর্ত আগেই শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে। এইবার আমরা বেরিয়ে পড়েছি ইস্ট সিকিমের উদ্দেশ্যে। ইস্ট সিকিমে ঢোকার আগেই পড়ে গেল একটি চেকপোস্ট। এখানে কিন্তু তোমাদের গাড়ি চেকিং হবে আর পারমিট করিয়ে নিতে হবে। আমরা রঞ্জু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু গিয়েছিলাম ইস্ট সিকিম ঘুরে নিতে, তাই এইসব পারমিটের ঝামেলা আমাদের নিতেই হয়নি। সব কিছুই রঞ্জু ভাই আগে থেকেই করে রেখেছিল। যেহেতু আমাদের পারমিট আগে থেকেই করা ছিল, তাই আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি সেখানে। আমরা চলে এসেছি ভিতরে এবং এসেই একটি গেট পড়লো, যেখানে কিনা আমাদের ছাংপু লেকের জন্য টিকিট কেটে নিতে হলো। আর সেখানে টিকিটের দাম পড়েছে পার হেড 20 টাকা করে। এই হচ্ছে সেই টিকিট। আমরা সিকিম ভ্রমণ করছি এই প্রথমবার, তাই ভীষণভাবে এক্সাইটেড, আর ইচ্ছা আছে যাতে বরফ দেখতে পাই, কারণ বরফ দেখার এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু আগে হয়নি। তাই মেঘলা আকাশ দেখে আমাদের মনটা তো জাস্ট নেচে উঠেছে, কারণ ওয়েদার যত খারাপ থাকবে ততটাই কিন্তু বেশি আশা থাকবে বরফ দেখার। আমরা সেই আশাতেই মনকে বেঁধে নিয়ে চলেছি সামনের দিকে। রাস্তাঘাট তো সত্যি খুবই সুন্দর। আমাদের এইবারের ঘোরাটা কিন্তু হয়েছে অসাধারণ, শুধুমাত্র রঞ্জু ভাইয়ের নেতৃত্বে। কারণ গাড়ি নিয়ে বা গাড়ি ড্রাইভারটিকে নিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। কথা বলতে বলতেই চোখের সামনে ভেসে উঠল আমাদের কাঙ্ক্ষিত বরফের স্তূপ।
আশপাশে কিন্তু বরফ পড়েছে, আর এইটা দেখে আমরা জাস্ট আনন্দে লাফালাফি করতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে গাড়িটা সাইডে রেখেই নেমে পড়লাম বরফ দেখার জন্য। বরফের সাথে কিছুটা সময় কাটিয়ে এগিয়ে চললাম সামনের দিকে, কারণ আজকে কিন্তু বেশ লং জার্নি করতে হবে আমাদের। কারণ দেখে নেব বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা, আর সেই মুহূর্তগুলো অবশ্যই ভাগ করে নেব তোমাদের সাথে। আমাদের ড্রাইভার ভাই কিন্তু বলছিল যতই কিনা নিচের দিকে কুয়াশা থাক বা বৃষ্টি হোক না কেন, পাহাড়ের যত উপরে আমরা উঠতে থাকবো তত কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই কিন্তু সে আমাদের একবারের জন্যও গ্যারান্টি সহকারে বলেনি আমরা বরফ দেখতে পাবো কি পাবো না। সব সময় বলে এসেছে এটা আমাদের লাক, বরফ দেখতেও পারো নাও দেখতে পারো। হ্যাঁ, আমাদের লাক অবশ্যই ফেভার করে গেছিল, দেখে নিয়েছি আমরা বরফ, আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। আশপাশটা লাগছিল অসাধারণ সুন্দর, আর জীবনে প্রথমবার বরফ দেখা সেই মুহূর্তটা সত্যি অসাধারণ আর সব থেকে আলাদা। আমরা হয়তো সেইভাবে প্রচুর বরফ দেখতে পাইনি, কিন্তু কম কিছু বরফও কিন্তু দেখতে পাইনি আমরা। চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে ধরা দিয়েছিল সেটা ছিল কিন্তু অসাধারণ। এক এক সময় মনে হচ্ছিল আমরা পৌঁছে গিয়েছি কাশ্মীরে। কাশ্মীরের সৌন্দর্য আমরা উপভোগ করে নিয়েছি ইস্ট সিকিমে এসে। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে বস, কারণ এই সৌন্দর্য, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কোনটা রাখবো আর কোনটা রাখবো না সেটাই কিন্তু আমি ডিসাইড করতে পারছিলাম না। তাই বেশিরভাগ প্রাকৃতিক সৌন্দর্যকেই বাতিলের খাতায় না ফেলে ভাগ করে নিতে চলে এলাম আমি তোমাদের সাথে। আমাদের ঘোরাফেরা কিন্তু বেশিরভাগ বেঙ্গল হিলসেই সীমাবদ্ধ থাকে। আমি এই প্রথমবারই বলতে গেলে এলাম সিকিম হিলসে। এখানকার রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণ রকমের আলাদা বেঙ্গল হিলসের থেকে। রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই কিন্তু খুবই সুন্দর। কোথাও কিন্তু ভাঙা চূড়া বা এবড়ো খেবড়ো রাস্তা এখানে আমরা দেখতে পেলাম না। তার উপর উপরি পাওনা হলো রাস্তার ধারে ধারে পাথর কুচির মতো ছড়িয়ে থাকা বরফ। সামনের আকাশ যেন ঢেকে গেছে মেঘে। মেঘের চাদরের তলা দিয়ে আমরা চললাম সামনের দিকে। আশপাশের যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি তার রূপ এক কথায় অবর্ণনীয়। কি যে ভালো লাগছিল আমাদের এই রাস্তায়, সত্যি আমি কল্পনাও করতে পারছি না, আর কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না সেই আনন্দটা প্রকাশ করার। খালি মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়। আজকে যেন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরাইনি, আমরা বেরিয়ে পড়েছি আশপাশটা জাস্ট ঘুরে নিতে। বারংবার দাঁড়িয়ে পড়ছিলাম গাড়ি নিয়ে, কারণ আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য। এখানে অবশ্য আমরা দাঁড়িয়েছিলাম একটু দরকারে। আমাদের ড্রাইভার ভাইটি বলেছিল এই দোকানে দুপুরের লাঞ্চের অর্ডারটা এখনই দিয়ে দিতে। আমরা যদি লাঞ্চের অর্ডার আগে থেকে না দিই তবে কিন্তু ফেরার পথে খাবার পাওয়াটা একটু দুষ্কর হয়ে ওঠে। তাই যেন অবশ্যই আমরা এখানে লাঞ্চের অর্ডার দিয়ে দিই। ঘুরতে এসে দুপুরে ভাত খাওয়াটা আমরা অ্যাভয়েড করি বলেই আমরা আগে থেকে কোনো খাবারের অর্ডার দিইনি, কারণ মোমো বা ম্যাগি এখানে এলেই পাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। আমরা কিন্তু এখন ছাঙ্গুতে দাঁড়াবো না, আগে ঘুরে দেখে আসব অন্যান্য ইম্পর্টেন্ট স্পটগুলো। যাওয়ার পথে
ছাঙ্গু লেক দর্শন করে ফিরে যাব নিজেদের আস্তানায়। এই মুহূর্তে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে। তোমরা যারা ইস্ট সিকিম ভ্রমণ করতে আসবে তারা কিন্তু যদি আগে থেকেই নিজেদের গাড়ি বুক করে নাও তাহলে সেই দাদাকে বলবে পারমিটটা আগে থেকে করিয়ে রাখতে, কারণ পারমিটের জন্য তোমাদের কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে যদি না আগে থেকে পারমিট করা থাকে। আর পারমিট করা না থাকলে তোমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারবে না। আমরা কিন্তু আমাদের যে দাদা মানে রঞ্জুদাকে এই খবরটা আগেই দিয়ে রেখেছিলাম যে আমরা ইস্ট সিকিমে যাব, আর সেও কিন্তু সেই ব্যবস্থাটা আগে থেকেই করে রেখেছিল। আর এর জন্য কিন্তু তোমাদের যত সামান্য কিছু মূল্য দিতে হবে, আর সেটা কত কি লাগবে সেটা তোমরা সেই ড্রাইভার দাদার থেকেই কিন্তু জেনে নেবে। আমাদের এইবারের ট্রিপটি অর্গানাইজ করে দিয়েছিল রঞ্জুদা। ডেসক্রিপশন বক্সে রঞ্জুদার নাম্বারটা দেওয়া রইল। তোমরা যদি ওনার সাথে নিজেদের ট্রিপটা অর্গানাইজ করতে চাও অবশ্যই কিন্তু তোমরা ওনার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এটা কোনো পেড প্রমোশন নয়, আমরা নিজেরা ঘুরেছি আর খুব এনজয় করেছি, সেই মুহূর্ত ভাগ করেছি তোমাদের সাথে। আর তোমরাও যাতে নিজেদের ট্রিপটা সুন্দর করে কাটাতে পারো সেই জন্যই কিন্তু তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন আমরা দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলেই কিন্তু রঞ্জুদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। হঠাৎ করেই দেখতে পেলাম একটি জমে থাকা জলাশয়। জলাশয়টা কিন্তু সম্পূর্ণভাবে বরফে ঢেকে রয়েছে। কি অসাধারণ লাগছিল আমাদের দেখতে। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো নাথুলা, অর্থাৎ ইন্দো চীন বর্ডার। আমরা সেখানেই এখন চলেছি। আর আশপাশের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। এক এক সময় আমার মনে হচ্ছিল আমি বোধহয় চলে এসেছি লাদাখে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই দারুণ, কখনো মনে হচ্ছে চলে এসেছি লাদাখে, আবার কখনো আশপাশের বরফ দেখে মনে হচ্ছে পৌঁছে গেছি কাশ্মীরে। কিন্তু চলে এসেছে আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। আর আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হলো নাথুলা। চলো ঘুরে দেখে নেব ইন্দো চীন বর্ডার, আর সেই মুহূর্ত ভাগ করে নেব তোমাদের সাথে। চারপাশে গাড়িতে গাড়িতে ছয় লাভ, আমাদের গাড়িও পার্কিং করে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব সামনের দিকে, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। অলরেডি চলে এসেছি নাথুলাতে। প্রচণ্ড ঠান্ডা আর বিভৎস হাওয়া। বরফ দেখতে পেয়েছি কিছু জায়গায় অল্প স্বল্প, কিন্তু সেভাবে বরফ না দেখলেও বরফ যে একেবারে দেখিনি সেটাও কিন্তু নয়। আর এখান থেকে দেখে নেব ইন্দো চায়না বর্ডার, কিন্তু ভেতরে একদম ফটোগ্রাফি নিষেধ রয়েছে, তাই হয়তো তোমাদের ভেতরে দেখাতে পারবো না কিছু, তবুও চেষ্টা করব যদি কিছু মুহূর্ত তোমাদের জন্য ক্যাপচার করা যায়। তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আমরা পৌঁছে গেছি নাথুলাতে। চলো ঘুরে দেখে নেওয়া যাক। অসাধারণ সুন্দর করে কিন্তু সাজানো এই জায়গাটি, আর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো অবর্ণনীয়। নাথুলা হলো হিমালয়ের ডঙ্কা পর্বত শ্রেণীতে তিব্বতের চীনের ইয়াংতুং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্য ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ। এটি প্রায় 4310 মিটার উচ্চতায় অবস্থিত। সালে চীন এবং ভারতের যুদ্ধের ফলে প্রাণ হারিয়েছে আমাদের অনেক সেনা বন্ধুরা। এখানে তাদের উদ্দেশ্যেই রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল। আমরা দাঁড়িয়ে আছি নাথুলায় ইন্দো বর্ডারের সামনে, ইন্দো চায়না বর্ডারের সামনে। আর এখানে রয়েছে একটা ওয়ার মেমোরিয়াল, মানে যেরকম থাকে শহীদদের স্মরণে একটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর দেখো খুব ধীরে ধীরে কিন্তু ওপরে উঠতে হচ্ছে,
তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরেই ওপরে ওঠা ভালো। আর সাথে চকলেট আর কর্পূর রাখবে, যদি শ্বাসকষ্ট হয় তখন সেটা ইউজ করতে পারো। এখানেও কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে। আর যারা বয়স্ক মানুষ তারা বুঝে শুনে উঠো, কিন্তু আমার মনে হয় সবাই উঠতে পারবে, এমন কিছু টাফ ব্যাপার নয়। আমরা কিন্তু ধীরে ধীরে সিঁড়ি দিয়েই উঠছিলাম, কিন্তু দেখলাম সেখানে পড়ে গেছে বেশ লম্বা লাইন, কারণ অনেকেরই ওঠার পথে শ্বাসকষ্ট হচ্ছে, তাই লাইনটা এগাচ্ছিল খুব স্লথ গতিতে। তাই পাশ থেকেই আমরা উঠে এলাম উপরের দিকে। আর তোমাদের বন্ধু সঞ্জীব যত দুষ্টু বুদ্ধি, ওই যে আমার একটা ট্র্যাক রেকর্ড আছে না পড়ে যাওয়া, আমি পড়ে যাই কি যাই না সেইটা দেখার জন্য ক্যামেরাটা তাক করে রেখেছিল আমার দিকেই, কিন্তু আমি পাস করে গেছি বস। দারুণ দৃশ্য, একদিকে ইন্ডিয়া এদিকে চায়না ফাটাফাটি। ওটা প্যাকেটের জায়গাটা चाइना बॉर्डर है, इंडिया बॉर्डर है, गेट का है, चलिए साहब रास्ते से दूर रही, चलिए साहब। নাথুলার ওপরে এসে কিন্তু ভিডিও করা যায় না, আমরা জাস্ট ইন্দো চায়না বর্ডারের ছোট্ট একটি ক্লিপস ক্যাপচার করেছি শুধুমাত্র তোমাদের জন্যে। জংখা থার্ড হাইয়েস্ট পিক, এখানে তার একটি রেপ্লিকা করা আছে, আর জিনিসটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এমনিতেও যা ঠান্ডা, আর আমরা যতটা উপরে এসছি সেটাও কিন্তু মানে আমাদের ক্ষেত্রে প্রথমবার আমরা নাথুলাতে, আর সেই মুহূর্ত তোমাদের কাছে। নাথুলা ঘোরা তো প্রায় শেষের মুহূর্তে, চারপাশটা একটু এক্সপ্লোর করে নিই, কারণ আমাদের সাথে যে বন্ধুরা এসছে তাদের দুজনের অলরেডি শরীর খারাপ লাগতে শুরু করেছে। আর এক দাদা গেছে নাথুলাটা দেখে আসছে, আর আমরা ঘুরে নিই একটু আশপাশটা। চলো ঘুরে দেখিয়ে দিই নাথুলার আশপাশটা কেমন। সত্যি এত সুন্দর জায়গা, তার উপরে রাস্তাটা দেখো নিট অ্যান্ড ক্লিন, মানে জাস্ট মনে হচ্ছে আজকের দিনটা এখানেই স্টে করে যাই। এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার গেট, আর ওই সাইডে হলো চায়না গেট। দুটো একদম সামনাসামনি, কিন্তু বন্ধই থাকে, সাধারণ মানুষের জন্য এটা খোলা হয় না, আর্মিদের জন্য ওপেন করা হয় এই গেট দুটি। আমরা দাঁড়িয়ে আছি নাথুলার শেষ পয়েন্টে, এরপরে আর যাওয়া যাবে না হয়তো, কারণ কেউ যাচ্ছে না, আর এখানে একটা ব্ল্যাক বর্ডার করে দেওয়া হয়েছে, তাই আমাদের এখানটাতেই শেষ, এখানেই দাঁড়াতে হবে আমাদের। হঠাৎ করেই চোখে পড়ল দূরের একটি টাওয়ার, আর ওইটি কিন্তু চায়না পাহাড়। কি আশ্চর্য না, আমরা ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে দেখে নিচ্ছি চায়নায় অবস্থিত একটি টাওয়ারকে। মানে কথায় বলে না, এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই, আরে না না, মাঝখানে বর্ডার পেরিয়ে যায়। ইন্দো চীনের অনেক লড়াইয়ের সাক্ষী কিন্তু এই নাথুলা। একসময় নাথুলা রেঙে উঠেছে মানুষের রক্তে, কিন্তু আজ সেটি একটি দর্শনীয় স্থান। আশপাশের বরফ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে, আবার কখনো কখনো দাঁড়িয়ে পড়ে বরফের আনন্দও কিন্তু নিতে ভুললাম না। চারপাশের যে অসাধারণ সিনিক বিউটি রয়েছে তার আনন্দও কিন্তু আমরা উপভোগ করলাম একদম চেটে পুটে। আমাদের মতো কিন্তু অনেকই বরফ প্রেমী বা বরফ পাগল টুরিস্ট দাঁড়িয়ে পড়ছিল বরফ দেখে, কারণ এই বরফ নিয়ে খেলার মজাটাই আলাদা। আর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য সেটা ছিল অসাধারণ। নতুন বাবা মন্দিরকে একপাশে রেখে আমরা চললাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। অবশ্যই যাওয়ার পথে এখানেও আসব, কিন্তু তার আগে দর্শন করে নেব আমাদের পুরনো বাবা মন্দিরের, কারণ সেখানে যেতে লাগবে বেশ অনেকটা সময়। তাই যদি আমরা এখানেই দাঁড়িয়ে পড়ি প্রথমেই, তাহলে কিন্তু ওইখান থেকে ঘুরে আসার সময় অন্ধকার হয়ে যাবে। আর সন্ধে 5টার পর
ইস্ট সিকিমে কিন্তু ট্যুরিস্টদের থাকতে দেওয়া হয় না, তার আগেই ট্যুরিস্টদের চেকপোস্ট ক্রস করে বেরিয়ে আসতে হয়। সেই কারণেই আমরা আগে চললাম ওল্ড বাবা মন্দিরে। ফিরতি পথে ঘুরে নেব এলিফ্যান্ট লেক, ছাঙ্গু আর অবশ্যই নতুন বাবা মন্দির। তাহলে চলো ঘুরে দেখে আসি ওল্ড বাবা মন্দিরটি। এখন কিন্তু আমরা পাশে দেখতে পাচ্ছি এলিফ্যান্ট লেক, আর এটির কি বৈশিষ্ট্য অবশ্যই আসার পথে দেখাবো। আর কিছুটা সময় অবশ্যই এখানে দাঁড়িয়ে উপভোগ করে নেব এর নৈসর্গিক সৌন্দর্য। ইস্ট সিকিমের সব থেকে হাইয়েস্ট পিকগুলো ঘুরে দেখছি আমরা। এখানে কিন্তু অনেক সময় অক্সিজেনের অভাব দেখা দিতে পারে, তাই অনেকে শরীর খারাপও হয়ে যায়। যেমন আমাদের টিমের ছোট্ট সদস্য মনশ্রী, ও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল, বারবার বমি হচ্ছিল ওর, আর শ্বাসকষ্টও হচ্ছিল। এই জন্য কিন্তু তোমরা কর্পূর আর চকলেট ক্যারি করবে নিজেদের সঙ্গে, বা ওখান থেকেও কিনে নিতে পারো। আমরা যাচ্ছি বাবা মন্দিরের পথে। বরফ পেলাম না তো কি হলো, পেছনে পেয়ে গেছি কাঞ্চনদাকে। কি অসাধারণ দৃশ্য, আর মেঘগুলো যেন একদম কুচনো বরফ, দারুণ। ঠিক আছে, আমরা এসে গেছি পুরনো বাবা মন্দিরে। এখানে কিন্তু একটি গল্প রয়েছে। একজন সেনা, যার নাম ছিল হরভজন সিং, তিনি এখানে দেশের স্বার্থে পাহারা দিচ্ছিলেন আমাদের দেশকে শত্রুদের হাত থেকে। কিন্তু একদিন তিনি হঠাৎ করেই গায়েব হয়ে যান, কিন্তু তাকে আর পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সবাই বলে এখনও নাকি তার আত্মা এখানেই আছেন আর রক্ষা করে চলেছে আমাদের দেশকে। অবশ্যই তার জন্য একটা স্যালিউট। আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য, চলো ঘুরে দেখে নিই। আমার কিন্তু সারা রাস্তা একটুও অসুবিধা হয়নি, কিন্তু বাবা মন্দিরে এসে আমার যেন শরীরটা হালকা খারাপ লাগছিল। আমার নিঃশ্বাসের শব্দ শুনেই সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আমরা এখন দাঁড়িয়ে আছি বাবা হরভজন সিং এর দরবারের সামনে। এটাই কিন্তু ছিল ওনার বেস ক্যাম্প। একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী লুকিয়ে রয়েছে এখানে। সেনা জওয়ানদের জীবন কতটা কঠোর সেটা কিন্তু এখানে প্রবেশ করেই আমরা বুঝতে পারলাম। উনি কিন্তু এই বেস ক্যাম্পে একাই থাকতেন, আর দেখতে পাচ্ছ কত ছোট্ট জায়গা আর কত সরু রাস্তা। দুজন মানুষ পাশাপাশি যেতে পারছে না এখান থেকে, আর উনি থাকতেন এখানে, পাহারা দিতেন আমাদের দেশকে সর্বক্ষণ। ওনার প্রত্যেকটা জিনিস, অর্থাৎ ব্যবহৃত প্রত্যেকটা জিনিস রয়েছে এখানে। ওনার কাপড়, জামা, খাট, বিছানা, এমনকি ওনার ব্যবহৃত চশমাটিও রয়েছে এখানে। এখানে লুকিয়ে রয়েছে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী। আর ওনার ছবিটা সত্যি কি জীবন্ত, দেখে মনে হচ্ছিল উনি যেন আমাদেরকেই দেখছেন, দেখতে পাচ্ছেন আমাদের অন্তরাত্মা। আমরা কি ভাবছি না ভাবছি, আবার আমাদের মনে সৎ কোনো চিন্তাভাবনা খেলা করে বেড়াচ্ছে না অসৎ কিছু, সব কিছুই যেন উনি দেখছেন, কোনো কিছু ওনার দৃষ্টি এড়াচ্ছে না। এখানে প্রত্যেকটা জিনিসে রয়েছে বাবা হরভজনজির ছোঁয়া, কারণ এই প্রত্যেকটা জিনিসই ওনার ব্যবহৃত। কি অসাধারণ একটি সময় কাটালাম আমরা এখানে। এখানে প্রবেশ করতে কোনো কিন্তু টিকিট লাগে না, শুধু লাগে মনে একটুখানি ভক্তি আর বিশ্বাস। অনেকেই মনে করেন এখানে নাকি বাবার কাছে যা মনস্কামনা চাওয়া হয় সেটা যদি সৎ হয় অবশ্যই
তা পূরণ করেন বাবা হরভজনজি। আমরাও ঘুরে দেখে নিলাম আশপাশটা, আর সেই মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। তোমরা যদি ইস্ট সিকিমে আসো তবে কিন্তু অবশ্যই পুরনো বাবা মন্দির ঘুরে যেতে ভুলো না। এক অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে তোমাদের জন্য এখানে। কথা দিলাম ভালো লাগবে। আর এখানের আশপাশের যে দারুণ সৌন্দর্য রয়েছে সেটাকে তো আর কি বলবো, সেই সৌন্দর্য মন কেড়ে নেবে তোমাদের। আর বুঝতে পারবে একজন সেনানী কিভাবে আমাদের এবং আমাদের দেশকে রক্ষা করে চলেছে প্রতিনিয়ত। তার জীবন কতটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও সে নিজের কর্তব্যে অচল থাকে। নিজের পরিবার, পরিজন, কাছের মানুষ সবাইকে ছেড়ে সে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় দেশ এবং দেশবাসীর জন্য। তাদের জন্য রইল আমাদের স্যালিউট এবং অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের নিশ্চিন্তে জীবন যাপন করতে দেওয়ার জন্য। আপনারা না থাকলে আমরা সত্যি এতটা নিরাপদে নিজেদের দিনগুলো কাটাতে পারতাম। এটি হলো বাবা হরভজন সিং এর অফিস। এখানে বসেই কিন্তু উনি নিজের প্রতিদিনের কাজকর্ম করে নিতেন। আমরা ঘুরে দেখে নিলাম প্রত্যেকটি জায়গা আর অনুভব করলাম তার অস্তিত্ব। কথায় আছে উনি নাকি এখনো নিজের দেশ এবং দেশবাসীদেরকে রক্ষা করে চলেছেন, আর সেটি যে সত্যি সেটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে আর অনুভব করে নিতে পারবে ওনার সূক্ষ্ম উপস্থিতি। অসম্ভব ভালো লাগলো এই জায়গাটি ঘুরে দেখে, আর এটিকে রক্ষণাবেক্ষণও করা হচ্ছে খুব সুন্দর করে। দেখি আমরা কিন্তু এখানে একটুখানি ছোট্ট করে টিফিন করে নিলাম। এখানে যেমন টেস্টি কফি হয়েছে তেমন টেস্টি হয়েছিল ম্যাগিটা, আর সবই কিন্তু বেশ রিজনেবল প্রাইসে। তোমরা যদি দুপুরের লাঞ্চটা এখান থেকে করে নিতে চাও, দুপুরবেলার লাঞ্চ, তাহলে অবশ্যই এখানে করে নিতে পারো। এখানে কিন্তু পিৎজা, মোমো সবই পাবে রিজনেবল প্রাইসে, কারণ বাইরের দোকানগুলোতে প্রচুর দাম, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। চেষ্টা করবেন এই বাবা মন্দিরে, মানে পুরনো বাবা মন্দিরে চলে আসার, কারণ এখানেই কিন্তু মেন বাবা হরভজন সিং এখানেই কিন্তু ছিলেন। এটা ছিল ওনার অফিস, আর ওপরটা ছিল বেস ক্যাম্প। সেইটা ঘুরে দেখার যে রোমাঞ্চ সেটা কিন্তু আলাদা। আর একজন মানুষ কিভাবে দেবতা হয়ে উঠলেন আর এখনও কিভাবে আমাদের রক্ষা করে চলেছেন সেটা এখানে না এলে কিন্তু ফিল করতে পারবেন না। অসাধারণ এক অভিজ্ঞতা সঞ্চয় করে এগিয়ে চললাম সামনের দিকে, কারণ এখনো অনেক স্পট আমাদের ঘুরে দেখা বাকি। আর যারা কিনা লাঞ্চটা করে নিতে চাও তারা কিন্তু অন্য কোনো দোকানে লাঞ্চ না করে বাবা মন্দির সংলগ্ন ক্যান্টিনেই নিজেদের লাঞ্চটা সেরে নিতে পারো। হঠাৎ করেই আমাদের গাড়িটাকে একটু দাঁড়াতে বলা হলো, কারণটা ওই একটি, যেটি হলো প্রাকৃতিক সৌন্দর্য। যাওয়ার পথে এই স্পটে দাঁড়িয়েই উপভোগ করে নিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার অসাধারণ রূপ। আবারও দাঁড়িয়ে পড়লাম সেখানেই। এখন কাঞ্চনদাকে দেখা যাচ্ছে খুব হালকা করে, সেই রূপটাও তুলে ধরলাম তোমাদের কাছে। বাবা মন্দির থেকে ফেরার পথে আবারও একবার পজ নিয়ে নিলাম, কারণ দেখতেই পাচ্ছ জাস্ট ভিউটা। পেছনে কাঞ্চনজঙ্ঘা এখন আগের মতো অতটাও পরিষ্কার লাগছে না, তবু ভিউটা কিন্তু অসাধারণ। আর বরফ কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো একটু না দাঁড়ালে মন তো ভরবে না। আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। সামনে বরফ দেখে আর কাহাতক নিজেকে আটকে রাখা যায়। আমিও কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারলাম না, শুরু করে দিলাম বরফ নিয়ে খেলা।
বরফ নিয়ে কিন্তু আমরা দারুণ মজা করেছি, শুধু আমি নয়, আমরা সবাই। আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। দেখে নাও আমাদের বরফ খেলার এক ঝলক। হ্যাঁ, স্লো মোশনে। বরফ নিয়ে ছোড়াছুড়ি করে খেলার পর চলে এসেছি আমরা এলিফ্যান্ট লেকের সামনে। আর দেখতেই পাচ্ছ এলিফ্যান্ট লেক। ওই সামনের দিকটা হলো হাতির মাথা এবং সুর, আর পেছনের দিকটা হলো পুরো বডিটা, আর এই দিকটা পা। একটু কিন্তু কল্পনা জগতের মানুষ তোমাকে হতে হবে, তাহলেই তোমার চোখের সামনে ফুটে উঠবে সম্পূর্ণ এলিফ্যান্টের একটা ছবি। দারুণ দেখতে, আর কল্পনা নিয়ে দেখলে তো মনেই হবে একদম এলিফ্যান্ট সামনে এসে দাঁড়িয়েছে। মানে আপনাদের ডান দিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাথা, আর বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিছনের দিকটা। আর লেকের মধ্যে দেখতে পাচ্ছেন বরফ পুরো জমে গেছে। ছাঙ্গু লেকে বরফ দেখি তো কি হয়েছে, এলিফ্যান্ট লেকে বরফ আমরা দেখেছি। আর চারিদিকে বরফে বরফ, আলাদাই এক সৌন্দর্য। কথা দিয়েছিলাম ফেরার পথে কিছুটা সময় কাটিয়ে নেব এলিফ্যান্ট লেকে। সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছি আমরা। এইবারের ডেস্টিনেশন হলো নতুন বাবা মন্দির। ঘুরে দেখে নেব নতুন বাবা মন্দিরটিও, আর সেই মুহূর্ত অবশ্যই ভাগ করে নেব তোমাদের সাথে। তোমরা যারা ইস্ট সিকিমে ঘুরতে আসবে তারা কিন্তু পুরনো বাবা মন্দিরের সাথে সাথে নতুন বাবা মন্দিরটাও অবশ্যই ঘুরে দেখবে। দুটোই কিন্তু অসাধারণ সুন্দর, আর আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ঘুরে দেখে নেওয়া যাক। কথা বলতে বলতেই চলে এলাম আমরা নতুন বাবা মন্দিরে। এখানে কিন্তু কার পার্কিং এর জন্য সুবন্দোবস্ত রয়েছে, আর ঘুরে দেখতে কোনো টিকিট লাগে না। তাহলে চলো ঘুরে দেখে আসা যাক। আমরা চলে এসেছি নতুন বাবা মন্দিরে। আমরা আগে যেটা দেখে এলাম সেটা কিন্তু হচ্ছে আসল বাবা মন্দির। ওখানেই ছিলেন বাবা হরভজন সিং, কিন্তু এখানে একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে ওই বাবা মন্দিরের মতন করেই, কারণ সবাই তো ওপরে উঠতে পারে না, ওইটা অনেকটাই উঁচুতে। সেই কারণে এখানে কিন্তু আপনারা আসতে পারেন। আমরা যদিও দুটোই ঘুরে নিলাম আর মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে। এই হচ্ছে নতুন বাবা মন্দির। আমরা দাঁড়িয়ে আছি বাবা জি হরভজন সিং এর মূর্তি রয়েছে, আর অবশ্যই খুব সুন্দর করে সেটি সাজানো, আর মেনটা রয়েছে ওপরে। এখানে হচ্ছে হরভজন সিং জির মানে বাবাজির সময়কার ছবি। বাবাজিকে তো অবশ্যই দেখতে পাচ্ছেন তোমরা, ছবিটা রয়েছে। এই হচ্ছে বাবাজি, তার ব্যাটালিয়ন। এখানেও বাবাজির অনেক জিনিস রয়েছে। এখানে স্পিরিচুয়াল ওয়াটার, অনেকেই কিন্তু মানত করে এখানে বাবাজির সামনে জল রেখে গেছে। বাবাজির সম্বন্ধে কিন্তু এখানে অনেক কিছুই লেখা রয়েছে। তোমরা যারা বাবাজি সম্বন্ধে জানতে চাও তারা কিন্তু এই জায়গাটা পজ করে পড়ে নিতে পারো। আর আশেপাশের সৌন্দর্য দেখতেই পাচ্ছ, কি অসাধারণ। এখানেও কিন্তু ক্যান্টিন রয়েছে। যারা কিনা এখানে এসে লাঞ্চ করতে চাও তারা কিন্তু এই ক্যান্টিনে অবশ্যই নিজেদের লাঞ্চটা করে নিতে পারো। আশপাশের দোকানগুলোর থেকে এখানকার খাবার কিন্তু
বেশ ভালো, তার উপরে পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ পকেট ফ্রেন্ডলিও। আমরা কিন্তু এখানেই দুপুরের লাঞ্চটা করেছিলাম। मैं सूबेदार सतीश कुमार 13 थानपुर पटेल बाबा मंदिर में आप सभी का हार्दिक स्वागत एवं अभिनंदन करता हूँ। साहब का जन्म 30 अगस्त 1946 में हुआ। 1966 में साहब पंजाब रेजिमेंट में भर्ती हुए। 1968 में साहब 23 पंजाब में अपने कार्य की शुरुआत की, जो कि पूर्व सिक्किम में तैनात थी। 4 अक्टूबर 1968 को साहब घोड़े का काफिला लेके तुगलका से डोंगे जा रहे थे। साहब का अचानक पैर फिसला, वो एक नाले में जा गिर पड़े। पानी का तेज भाव होने के कारण साहब का पार्थिव शरीर घटना स्थल से 2 किलोमीटर दूर बह के चला गया। साहब अपने साथियों के सपने में आए कि मंदिर की स्थापना की जाए। यहाँ से 9 किलोमीटर दूर बाबा जी का पुराना मंदिर बना हुआ है। इस मंदिर की स्थापना 1982 में हुई, ताकि किसी को आने जाने में दिक्कत ना हो, किसी टूरिस्ट को कोई परेशानी ना आए। बर्फबारी के कारण ये रास्ता आगे ब्लॉक हो जाता है, इसलिए इस मंदिर की स्थापना यहाँ पे की गई। इस मंदिर की बहुत सी मान्यता है। अगर किसी को कमर से ऊपर कोई शारीरिक बीमारी है तो यहाँ से पानी की बोतल लेके जाएं, 21 दिन पानी पीने से वो बीमारी दूर हो जाती है। अगर किसी को कमर से नीचे कोई शारीरिक बीमारी है तो यहाँ से चप्पल लेके जाएं, 21 दिन चप्पल पहने, 21 दिन के बाद वो चलते पानी में बहा दें। 21 दिन तक कोई भी नॉनवेज और ड्रिंक का सेवन ना करे। घर की नकारात्मक ऊर्जा को दूर करने के लिए प्रसाद, अगर किसी की एनीबॉडी कोई विश है वो लिखना चाहता है तो डायरी में लिखा जाता है और बाबा जी के ऑफिस में रखा जाता है, वो विश पूरी हो जाती है। ऐसी इस मंदिर की मान्यता है। बाबा जी का लिविंग रूम है। बाबा जी को सुबह 4 बजे गर्म पानी और चाय दिया जाता है। 7 से 8 के बीच में बाबा जी को ब्रेकफास्ट दिया जाता है। 8 से 8:30 बजे के बीच में बाबा जी को ऑफिस में लाया जाता है। बाबा जी ऑफिस में 12:40 तक बैठते हैं। 12:45 पर बाबा जी को फिर लिविंग में लाया जाता है। 1 से 1:30 बजे के बीच में बाबा जी को लंच दिया जाता है। 2 बजे बाबा जी को चाय दिया जाता है। 5 बजे बाबा जी का पूजा पाठ और अरदास किया जाता है, ताकि दिन भर में हमारे से कोई गलती होती है तो इसकी माफ़ी मांगते हैं, ताकि हमारे से कोई गलती ना हो। थैंक यू सर। थैंक यू सर, थैंक यू सर। এটা আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, শিব মন্দির। মনোজদাও আসছে। হ্যাঁ, ভিডিও করছো তো? মানে আমার কথা উঠছে? গুড গুড। ওপরে রয়েছেন বাবা মহেশ্বর, আর আমরা যাচ্ছি তারই দর্শনে। আর বাবা মহেশ্বর যেহেতু রয়েছেন কৈলাসে, পেছনটা পুরো বরফে ঢেকে রয়েছে। হর হর মহাদেব। নতুন বাবা মন্দিরের অপোজিটেই রয়েছে কিন্তু একটি ভোলা মহেশ্বরের মন্দির। আমরা চললাম এখন সেখানেই বাবার দর্শন করে নিতে। হাঁপিয়ে গেছি। আমরা বাবা হরভজন সিংজির জীবনী শুনে নিলাম এক সেনানী দাদার মুখ থেকে, আর সেই মুহূর্ত অবশ্যই ভাগ করে নিয়েছি আমরা তোমাদের সাথে। তোমাদের যাদের নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে বা উঁচুতে বেশি উঠতে চাও না, তারা কিন্তু এই মন্দিরটা স্কিপ করে যেতে পারো, কারণ মন্দিরটি বেশ উঁচুতে আর রাস্তাটাও কিন্তু বেশ এবড়ো খেবড়ো এবং চড়াই। কিন্তু যদি ভগবানের নাম নিয়ে একটু কষ্ট সহ্য করে চলে আসতে পারো উপরে, তাহলে পেয়ে যাবে বাবা মহেশ্বরের দর্শন। তার সাথে উপরি পাওনা রইল এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যটি। এখান থেকেই দেখা যাচ্ছে নতুন বাবা মন্দিরটি, কি অসাধারণ লাগছে। তার সাথে সুন্দর লাগছে আমাদের জাতীয় পতাকাটিকে, সগর্বে উড়ে চলেছে সেটি। বারবার হাঁপিয়ে পড়ছিলাম এই মন্দিরে উঠতে গিয়ে, কিন্তু যদি না উঠতাম মিস করে যেতাম এই অসাধারণ দৃশ্যপটটি। তার উপরে বাবা ভোলেনাথেরও দর্শনটা অপূর্ণই থেকে যেত। কি অসাধারণ সৌন্দর্য, তাই না? এখানেই তো থাকেন বাবা মহেশ্বর। এই জায়গাটি বাবা ভোলানাথেরই থাকার আদর্শ স্থান।
দেখতে পাচ্ছ বরফ জমে রয়েছে আশপাশে। আর মানুষজনের উত্তেজনা দেখো, তারা উঠে গেছে আরো উপরে, টপ অফ দ্য টপে। দেখতে দেখতে আমাদের ঘোরা প্রায় শেষের মুখে। মন্দির দর্শনও শেষ, আবার নতুন বাবা মন্দিরও ঘোরা হয়ে গেছে আমাদের। এইবারের একদম শেষ ডেস্টিনেশন হলো ছাঙ্গু লেক। এগিয়ে যাব আমরা সেই দিকে। রওনা দিয়ে দিয়েছি ছাঙ্গু লেকেরই উদ্দেশ্যে। আর তার পাশে সঙ্গী হলো এই অসাধারণ পাহাড়িয়া পথ। পাহাড়ের আঁকেবাঁকে হারিয়ে যাচ্ছিলাম আমরা। ভাবতেই খারাপ লাগছিল যে আমাদের আজকের ইস্ট সিকিম ভ্রমণ প্রায় শেষের পথে। মনটা যেন একটু খারাপ হয়ে গেল। সুন্দর সময়গুলো কত তাড়াতাড়ি ফুরিয়ে যায়, আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। পাহাড়ের আঁকে বাঁকের সৌন্দর্য বারবার মুগ্ধ করছিল আমাদের। আর যেটা আমাদের মুগ্ধ করবে সেটা কি করে তোমাদের সাথে ভাগ করে নেব না? সেটাও কি কখনো হতে পারে? হতে পারে না। তার প্রমাণ হলো এই সামনের সুন্দর দৃশ্যপটগুলি। কি অসাধারণ সুন্দর! তার উপরে কনকনে ঠান্ডা, আবার গনগনে রোদ। এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর অসাধারণ পরিবেশের মধ্যে বিরাজ করছিলাম আমরা। আমাদের ড্রাইভার দাদার কথাই কিন্তু হয়েছিল সত্যি। পাহাড়ের নিচের দিকে বৃষ্টি আর মেঘলা আকাশ থাকলেও আমাদের পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গেই দেখা পেয়েছিলাম সূর্যি মামার। আর আশপাশটা ছিল কিন্তু প্রচণ্ড রোদ, তা বলে ঠান্ডা কিন্তু এক চুলো কম ছিল না। কনকনে ঠান্ডা, গনগনে রোদ, এ এক অসাধারণ পরিবেশ, যা কিনা আমরা আগে কখনো কল্পনাই করতে পারিনি। পাহাড়ের ওপর দিককার ওয়েদার পরিষ্কার থাকার জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে বরফ পাইনি, কিন্তু গ্যাংটকে আজ ছিল বৃষ্টি আর মেঘলা ওয়েদার, তাই কিছুটা বরফ আমাদের ভাগ্যে জুটেই গেছে। আমাদের ড্রাইভার দাদা বললেন গতকালও উনি টুরিস্ট নিয়ে এসেছিলেন ইস্ট সিকিমে, কিন্তু তাদের ভাগ্যে জোটেনি এক ফোঁটাও বরফ, কারণ গতকাল আমাদের গ্যাংটকের ওয়েদারও ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার। যাই হোক, কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশনে, যেটি হলো ছাঙ্গু লেক। চলো ঘুরে দেখে নিই ছাঙ্গু লেকটি। কথা দিলাম দারুণ মজা করে নেব আমরা এখানে, আর সেই মজাদার মুহূর্তগুলো অবশ্যই ভাগ করে নেব তোমাদের সাথে, তাই সঙ্গে থাকো। আমরা দাঁড়িয়ে আছি এখন ছাঙ্গু লেকে, আর দেখতেই পাচ্ছ কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এখানে তোমরা ইয়াক রাইডও করে নিতে পারো। যদি ইয়াকের সাথে জাস্ট একটা সেলফি নিতে চাও তাহলে লাগবে 100 টাকা, আর যদি ইয়াক রাইড করতে চাও তাহলে পড়বে 650। হ্যাঁ সরি, আমি একটু গুলিয়ে ফেলছিলাম, 650 টাকা মানে 650। তো এবার ডিপেন্ড করছে তোমাদের উপরে, ঘুরে দেখবে না জাস্ট সেলফি তুলবে। চলো দেখে নিই ছাঙ্গু লেকের সৌন্দর্য। ছাঙ্গু লেকের সৌন্দর্য এতটাই ফাটাফাটি যে ইয়াকও বলছে কিন্তু আই লাভ ছাঙ্গু। দেখো কেমন গোল গোল চোখ করে তোমাদের সবাইকে দেখছে, আর চারপাশের পাহাড়ে দেখো পুরো বরফ পড়ে আছে। আর একটু যদি বরফ পড়তো তাহলে কিন্তু এই সব জায়গাতেও পুরো বরফে ভর্তি হয়ে যেত, কিন্তু আমাদের ব্যাড লাক, সেরকম একটা বরফ না পেলেও যতটা পেয়েছি ততটাই কিন্তু ফাটাফাটি। এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রচুর ইয়াক, তোমরা কিন্তু ইয়াক রাইড করে নিতে পারো, কিন্তু আমি তো ভীতু মানুষ, তাই ইয়াকের ধারে কাছেও যাইনি। আমি পশু পাখিকে সত্যি দূর থেকেই আদর করতে ভালোবাসি, কাছে যেতে পছন্দ করি না। কিন্তু আমাদের ছোট্ট মনশ্রী, তার কিন্তু সাহস প্রচণ্ড। সে আকুত ভয় হয়ে ইয়াক রাইড করে নিয়েছে।
সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। ছাঙ্গু লেকে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম আমরা। এরপরে চললাম সেই দোকানের উদ্দেশ্যে যেখানে কিনা খাওয়ার কথা দিয়ে এসেছিলাম আমরা। আমাদের আজকের কিন্তু সাইট সিন কমপ্লিট হয়ে গেছে আর এখন চলছে লাঞ্চ করা। লাঞ্চটা তোমরা কিন্তু আগে থেকে দোকানে বলে গেলে তবেই কিন্তু সুবিধা হবে, নইলে কিন্তু পরের দিকে লাঞ্চ নাও পেতে পারো। তো আমরা অবভিয়াসলি ম্যাগি দিয়ে লাঞ্চ করছি, তার সাথে নিয়ে নেব মোমো। এবারে চলো, সাইট সিন তো কমপ্লিট, ঘুরে দেখব গ্যাংটক শহর। তাই সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, এক্সপ্লোর করতে হবে। তোমাদের বন্ধু সঞ্জীব আর আমি কিন্তু লাঞ্চটা সেরে নিয়েছিলাম আর্মি ক্যান্টিনেই। কিন্তু ওই সময় মনশ্রীর শরীরটা খারাপ থাকায় মনোজদা আর বৌদি লাঞ্চ সেরেছিল সেই দোকানটিতেই। আর এক কথায় বলতে পারি ওই দোকানের খাবার কোয়ালিটির থেকে 1000 গুণে বেটার খাবার আমরা খেয়েছি আর্মি ক্যান্টিনে। আর দামটাও ছিল অনেকটাই তফাৎ। আর্মি ক্যান্টিনের দাম ছিল অনেক রিজনেবল। যাই হোক, আজকের ব্লগটা প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। আমরা ফিরে পড়েছি গ্যাংটকে, কিন্তু গ্যাংটকে হচ্ছে বৃষ্টি, তাই বেশিক্ষণ আমরা ম্যাল রোডেও হেঁটে বেড়াতে পারিনি। আশপাশটা একটু ঘুরেই ফিরে গিয়েছিলাম হোটেলে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়েছে, আশা করি তোমরা স্কিপ করোনি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমি তোমাদের বন্ধু রিয়া চলে এসেছি সিকিম পর্বের অন্তিম পার্ট নিয়ে। আশা করি সিকিমের প্রত্যেকটি পার্ট তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। ইউটিউব বলছে তোমরা আমাদের ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ। কেন করছো? একটু সাবস্ক্রাইব করে দাও না। তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা তো মনোবল পাবো না এগিয়ে যাওয়ার। তাই পাশে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো পরবর্তী ব্লগে নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, কিন্তু লাগে অনেকটা ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ব্লগ। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা ঘুরতে চলে এসেছিলাম ইস্ট সিকিমে। সেই মুহূর্ত ভাগ করে নিচ্ছি আমরা তোমাদের সাথে। আর অনেক ভালোবাসা পেয়ে তোমাদের থেকে আমরা তো ধন্য। দেখতে দেখতেই চলে এলো শেষের মুহূর্ত। বাড়ি ফেরার ঘন্টা বাজতে শুরু করলো। আমরা 2 রাত 3 দিনের সফরে গিয়েছিলাম ইস্ট সিকিমে। প্রত্যেকটা মুহূর্ত তো অবশ্যই ভাগ করে নিয়েছি তোমাদের সাথে আর পেয়েছি অনেক ভালোবাসা। আজ শেষের দিন, ফিরে যাব নিজেদের আস্তানায়। কিন্তু শুধুই কি ফিরে যাব? তার আগে ঘুরে নেব আরো কিছু সুন্দর সুন্দর জায়গা। আর সেই মুহূর্তগুলো অবশ্যই ভাগ করে নেব আমরা তোমাদের সাথে। যে কোনো সুন্দর মুহূর্ত খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়, সেই জন্য আমাদের সিকিম ভ্রমণও প্রায় শেষের পথে। আজ আমরা চলেছি রা বাংলার উদ্দেশ্যে। শুনেছি খুব সুন্দর জায়গা। আগে কোনোদিনও রা বাংলা আমাদের যাওয়া হয়নি, এইবারই প্রথম। রা বাংলা যাবার পথে এই জায়গাটিকে দেখে গাটা শিরশির করে উঠল। এই ব্রিজটি ধস নেমে ধ্বংস হয়ে গিয়েছিল। আবার নতুন করে তৈরি করা হচ্ছে এই ব্রিজটি। নতুন করে যোগাযোগ স্থাপন করা হচ্ছে গ্যাংটক আর রা বাংলার মধ্যে। কি অসাধারণ আর কি দুঃখদায়ক এই পাহাড়ি জীবন। প্রতি মুহূর্তেই
ভয় কাজ করে একটা। যেমন প্রকৃতি সুন্দরভাবে আমাদের কাছে টেনে নেয় পাহাড়ে, তেমনি প্রকৃতি ক্রুদ্ধ হলে নেমে আসে মানুষের জীবনে সর্বনাশ। সেই সর্বনাশেরই একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা। ইস্ট সিকিমের যেসব জায়গা আমরা ঘুরে এলাম সেখানকার রাস্তা কিন্তু ছিল একদম ঝকঝকে তকতকে, কিন্তু রা বাংলা যাবার পথটি হয়ে উঠেছে ভীষণভাবেই ভয়ানক। সেই দৃশ্যপট রইল তোমাদের সামনে। চারপাশে ভাঙা চোরা অবস্থা, আর তার মধ্যে জমে রয়েছে কাদা। গাড়ি চালাতে হচ্ছে খুব স্লো মোশনে। আবার যেখানে যেখানে কিনা রয়েছে একদম চকচকে পাট ভাঙা রাস্তা, সেখানে গাড়ি চলছে মনের আনন্দে। আশপাশে হঠাৎ করেই যেন প্রকৃতি মাঝে মাঝেই রূপ বদল করছে, আলো ছায়ার খেলা খেলে চলেছে সর্বদা আমাদের সাথে। আমরা নামচি যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি হোটেল দ্রিসানাতে সকালের টিফিনটা করে নেওয়ার জন্য। আর হোটেলটা কিন্তু খুব সুন্দর, তার উপরে নিট অ্যান্ড ক্লিন, মানে রেস্টুরেন্ট কাম হোটেল। তো এখানে থাকাও চায়, কিন্তু চলো তোমাদের ডাইনিং এরিয়াটা দেখিয়ে নিই। আর আজকে কিন্তু এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। দেখেছো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে তো খাওয়া দাওয়ার মজাটাই আসে না। ওয়াশরুম অ্যাভেলেবেল আছে, আর এখানে রয়েছে সোফা সেট, আর এখানে আমাদের ছোট ব্লগার ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কিন্তু অনেক সময় ক্যারাওকে গানও হয়, হয়তো বিকালে হয় সেটা, সেই স্পেসটাও রয়েছে। একটা অসাধারণ হোটেলের ভিউটা শেয়ার করলাম তোমাদের সাথে। চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট, রুটি আর সবজি। যতটা হালকা খাওয়া যায় ততটাই বেটার সকাল সকাল। গ্যাংটক থেকে রা বাংলার দূরত্ব কিন্তু বেশ অনেকটাই, প্রায় 62 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা 15-20 মিনিটের মতো, কিন্তু মাঝে মাঝেই ধসে রাস্তা প্রায় ভেঙে গেছে, তাই গাড়ি খুব জোরে কিন্তু চালানো যাচ্ছে না। ধীরে সুস্থে এগিয়ে চলেছি আমরা রা বাংলার উদ্দেশ্যে। আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছিলাম বেশ সকালে। সেই মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নিয়েছি, কিন্তু অত সকালে আমরা রওনা দেওয়ার দরুন আমাদের ব্রেকফাস্টটা কিন্তু করে ওঠা হয়নি, তাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম হোটেল তৃষ্ণাতে। এটি হোটেল কাম রেস্টুরেন্ট। অসাধারণ লাগলো আমাদের এই জায়গাটায় এসে, কারণ হোটেলটা ছিল নিট অ্যান্ড ক্লিন, আর খাবারের টেস্টও ছিল বেশ ভালো, তার উপর পকেট ফ্রেন্ডলিও। আমার কিন্তু রা বাংলায় আসার ইচ্ছা বেশ অনেক দিন ধরে। যবে থেকে মিতিন মাসির গল্পে রা বাংলার একটি প্রেক্ষাপট আর পুঙ্খানুপুঙ্খ ডিটেলস পেয়েছিলাম তবে থেকেই। আরে মিতিন মাসিকে চেনো না? কি আনন্দ মেলার ভক্ত তোমরা। আমাদের ছোটবেলায় আনন্দ মেলাতে সুচিত্রা ভট্টাচার্যের রচিত মিতিন মাসি সিরিজ অবশ্যই সবার মন কেড়ে নিত। আমার তো বিশেষ করে গোগ্রাসে গিলতাম মিতিন মাসির সেই রহস্য মাখা গল্পগুলো। তিনি তার বঞ্ঝিকে নিয়ে নানান দিকে ঘুরে বেড়াতেন, কখনো পাহাড়, কখনো বা সমুদ্র, বা কখনো বা খোদ কলকাতায় নানান রহস্য সমাধান করে এসেছেন আমাদের মিতিন মাসি। সেরকমই রহস্যের টানে একবার চলে এসেছিলেন রা বাংলাতে। মিতিন মাসির সেই গল্পে রা বাংলার যে সৌন্দর্যের বিবরণ আমি পেয়েছিলাম, সেই তখন থেকেই রা বাংলা ঘুরতে আসার ইচ্ছা ছিল প্রবলভাবে, আর সেটা এতদিনে সফল হতে চলেছে। আমরা চলে এসেছি রা বাংলাতে, আর আমাদের প্রথম ডেস্টিনেশন হলো তথাগত টাসেল অথবা বুদ্ধা পার্ক।
শুনেছি জায়গাটা নাকি অসাধারণ সুন্দর, আর সেখানে যে বুদ্ধ মূর্তিটি রয়েছে তার রূপের বর্ণনা কি আর করব, চক্ষু সার্থক হয়ে যায় বুদ্ধদেবের দর্শন পাওয়ার পর। চলো এসেই গেলাম প্রায় আমাদের প্রথম ডেস্টিনেশনের কাছাকাছি। ঘুরে দেখে নেব তথাগত টাসেল। এই পার্কটিতে শাক্যমণি বুদ্ধের সবচেয়ে সুন্দর মূর্তিটি রয়েছে, যা রাবাংলার দক্ষিণ পশ্চিম সিকিমের সমস্ত দিক থেকে এবং পশ্চিম সিকিমের কয়েকটি অঞ্চল থেকে বুদ্ধদেবের এই মূর্তিটি দেখা যায় স্ফটিকের মতো। দেখতে দেখতেই চলে এলাম বুদ্ধা পার্কের সামনে। আমাদের এখানেই গাড়ি থেকে নেমে পড়তে হবে, আর সামনেই দেখা যাচ্ছে পার্কিং লট। আমাদের গাড়ি এখানেই পার্ক করে আমরা চলে যাব পার্কের সৌন্দর্য উপভোগ করে নিতে। দেখতে দেখতে তো আমাদের ঘোরাঘুরির দিনটা প্রায় শেষ হয়ে এলো। আমরা আজকে চলে এসেছি কোথায়? অবভিয়াসলি রাবাংলাতে। ঘুরে দেখে নেব রাবাংলার প্রতিটি মুহূর্ত, আর তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করে নেব। আপাতত আমরা দাঁড়িয়ে আছি তথাগত টাসেলের সামনে। চলো ভেতরটা দেখা দেখবো নিজেরা, আর ঘুরে তোমাদের সাথেও শেয়ার করব প্রত্যেকটা মুহূর্ত। আমরা চলে এসেছি ভিতরে, আর এখানের সকালের টাইমিং হলো 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, আর পার পার্সন পড়ে 80 টাকা করে, বাচ্চাদের জন্য 20 টাকা। এখানে শাক্যমণি বুদ্ধার মূর্তিটি ছাড়াও রয়েছে স্লিপিং বুদ্ধার একটি মূর্তি, আর আশেপাশের সৌন্দর্য সেটা হলো অসাধারণ, জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। আর এখানে চলছে এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া। সত্যি একটা মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছি আমরা। যতটা সৌন্দর্য আশা করেছিলাম তার থেকেও দ্বিগুণ সৌন্দর্য উপভোগ করলাম এখানে এসে। আর শাক্যমণি বুদ্ধার রূপ সেটা তো এক কথায় অনবদ্য অসাধারণ। সত্যি চোখ ফিরাতে পারছিলাম না, মনে হচ্ছিল এখানেই থেকে যাই আজীবন। এই বুদ্ধা পার্কের সৌন্দর্য সত্যিই দারুণ। তার উপরে এখানে যেমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, তার সাথে কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু ড্রেসও ভাড়া পাওয়া যায়, পার পার্সন 100। তো তোমরা এখানে কিন্তু নানা রকম পোশাকে নিজেদেরকে সাজিয়ে তুলে অবশ্যই ছবি তুলে নিতে পারো। তার সাথে কিন্তু এখানে ছোট ছোট শপও রয়েছে, তোমরা কেনাকাটিও করে নিতে পারো, আর ওয়াশরুমও কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে রয়েছে স্লিপিং বুদ্ধার একটি মূর্তি। চলো চারপাশটা ঘুরে দেখিনি, কি অসাধারণ না? আর তার সাথে চলছে প্রচণ্ড জোরে হাওয়া। বলেছিলাম এখানে প্রচুর কিন্তু কেনাকাটার জায়গা রয়েছে, দেখো। আর খাওয়ার জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, মমস কিচেন। ওয়াও, আমার তো মনে হচ্ছে এটা এভির কিচেন। যারা কথা দেখো সিরিয়ালটা তারা তো এভিকে চেনই। কত সুন্দর করে সাজানো দেখো, আর কত সুন্দর করে মেনটেন করেছে এরা সব কিছু, সত্যি অসাধারণ। পাশাপাশি অর্গানিক স্টলও আছে, শপিং স্টলও আছে, অনেক কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যারা রাবাংলা ঘুরতে আসবে তাদের জন্য রইল এই ম্যাপটি। কোথায় কি রয়েছে আর কিভাবে তোমরা যেতে পারো, কি কি দেখার আছে, সব কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। তোমরা এই জায়গাটা পজ করে অবশ্যই দেখে নিতে পারো। বুদ্ধা পার্কের মেন আকর্ষণ যেটা, সেই বুদ্ধ মূর্তি, সেইখানটায় আমরা এখন যাব। আর সেখানে কিন্তু প্রচুর সিঁড়ি ভেঙে উঠতে হয়। ধীরে ধীরে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, চলো দেখা যাক। এখানে কিন্তু তোমরা কার ভাড়া করেও ঘুরতে পারো, ওরকম কারগুলো, আর ওতে পড়ে হচ্ছে 300 টাকা করে, চার্জ 300 টাকা। আমরা হেঁটেই ঘুরছি চারপাশটা, কারণ প্রচুর বড় এরিয়া নিয়ে তো জায়গাটা রয়েছে, এই জন্য অনেকে কিন্তু ঘুরে দেখার জন্য আশপাশটা ওই কারগুলোকেও ভাড়া করে।
পার্কটির সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ, তার সাথে রয়েছে একটি ঝর্ণা এবং একটি গ্যালারি। আমাদের কিন্তু অসাধারণ লাগছে আশপাশটা ঘুরে দেখতে। বুদ্ধ পার্কের মেন আকর্ষণের কাছে আমরা যাচ্ছি, আর এখানে রয়েছে কিন্তু প্রচুর সিঁড়ি। সিঁড়িকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ সিঁড়িগুলির স্টেপ কিন্তু খুবই নিচু নিচু রয়েছে, তাই উঠতে কোনো অসুবিধা হবে না। আর ওই যে তোমাদের বন্ধু সঞ্জীব আগেই পৌঁছে গেছে মেন ডেস্টিনেশনে, চলো আমরাও সেখানে পৌঁছে যাই। আমরা অলরেডি চলে এসেছি বুদ্ধা পার্কের মেন আকর্ষণের সামনে, আর এখানে রয়েছে কিন্তু ছোট ছোট পন্ড। এগুলো হচ্ছে উইশিং পন্ড। এর মধ্যে তোমরা কয়েন দিয়ে নিজের মনের কামনা বলে নিতে পারো। ভগবান যদি চায় অবশ্যই তোমাদের মনোকামনা পূর্ণ হবে। আমরা এই মনেস্ট্রিটা ঘুরে এলাম। মনেস্ট্রিটা সত্যি খুব সুন্দর, তার উপরে নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু জাতকের গল্পটা খুব সুন্দর করে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অবশ্যই কিন্তু যারা আসবে এখানে ভেতরটা ঘুরে যেও। আর ভেতরে ক্যামেরা করা বা ছবি তোলা একদমই বন্ধ, তাই আমরা কিন্তু ভেতরে কোনো আইন কানুন উল্লঙ্ঘন করিনি, ছবি বা ভিডিও কিছুই করিনি। 2006 সালে এই বৌদ্ধ পার্কটির নির্মাণ শুরু করা হয়, আর 2013 সালে এই পার্কটির কাজ অর্থাৎ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এই পার্কের প্রধান আকর্ষণ হলো বৌদ্ধ মূর্তিটি। এই মূর্তিটির উচ্চতা হলো প্রায় 130 ফুট অর্থাৎ 40 মিটার। 2013 সালের 25শে মার্চ 14তম দালাই লামা এই মূর্তিটির প্রতিষ্ঠা করেন। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে বুদ্ধদেবের এই মূর্তিটি নির্মিত হয়েছিল। দেখতে দেখতে বুদ্ধা পার্ক ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কারণ সময় খুব কম, দেখার বাকি এখনো অনেক কিছু। এরপরে আমরা যে মনেস্ট্রিটি দেখতে যাচ্ছি সেটা কিন্তু গুরু পদ্মসম্ভব মনেস্ট্রি নামেও পরিচিত। আমরা পৌঁছে গিয়েছি সেই জায়গায়, ঘুরে দেখব আশপাশটা, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। আমরা চলে এসেছি আরেকটি বৌদ্ধ মন্দির এক্সপ্লোর করে নিতে। এর নাম হলো সামড্রাপসে। তা চলো ভেতরে যাই। আর এখানে কিন্তু পার হেড 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে। 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সামড্রাপসে মনেস্ট্রির ভিতরে। নামচি শহরের একটি অতি সুন্দর মনেস্ট্রি হলো এই সামড্রাপসে। চলো ঘুরে দেখে নি আশপাশটা। এখানে অবস্থিত আছেন গুরু পদ্মসম্ভব। এখানে ওনার যে মূর্তিটা আমরা দেখতে পাই সেটি 135 ফুট উঁচু। কথিত আছে এখানে নাকি মানুষের মনের ইচ্ছে পূরণ হয়। মনেস্ট্রিটা কিন্তু খুবই সুন্দর, আর ওপরে যার মূর্তি দেখছেন তিনি হলেন গুরু পদ্মসম্ভব। চলুন ভেতরটা ঘুরে দেখে আসি। প্রত্যেকটা ধাপ কিন্তু এখানে খুবই ছোট ছোট, তাই উঠে আসতে কোনো অসুবিধা হবে না।
আমার কিন্তু এই বুদ্ধ টেম্পলগুলো অসাধারণ লাগে। একে তো আশপাশে পাহাড়ের একটা অসাধারণ সৌন্দর্য তোমরা পেয়ে যাবে, তার উপরে অসাধারণ কারুকার্যে ঘেরা থাকে এই টেম্পলগুলো, আর তার উপরে নিট অ্যান্ড ক্লিন, যেগুলো কি না আমাদের অনেক টেম্পলেই পাই না। এখানে কিন্তু এক একটা স্তূপ রয়েছে, যেমন এটা হলো লোটাস ব্লসম স্তূপ, ওটা হলো সুতপা অফ এনলাইটমেন্ট, দ্য সুতপা অফ টার্নিং দ্য হুইল অফ ধর্মা, আর দ্য গ্রেট ম্যাজিক্যাল স্তূপা মিরাকল, আচ্ছা সরি, মিরাকল স্তূপা। হঠাৎ করেই মনেস্ট্রিতে চোখে পড়ে গেল টিবেটিয়ান পেয়ার হুইল, আর এইটা দেখলে অবশ্যই এটাকে ঘুরিয়ে নিতে হয় আর নিজের মনের কামনাটাও বলে নিতে হয়। এখানে হঠাৎ করেই শুরু হয়ে গেল আঙ্কেল আর আমাদের খুদে সদস্যর মধ্যে দুষ্টামি। এখানে বেশ উঁচু একটা সিঁড়ি রয়েছে, যার মাধ্যমে আমরা পৌঁছে যাব আরও উপরটার দিকে। চলো উপরের দিকে কি আছে সেটা দেখে আসি। এই ওপরের জায়গাটা হলো অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট। কি অসাধারণ ভিউ যে এখান থেকে পেলাম, সেটা কথায় বলে আমরা প্রকাশ করতে পারবো না। শুধু মুহূর্তগুলো ভাগ করে নিলাম তোমাদের সাথে। এমনিতেই এই মনেস্ট্রিটা সত্যি অসাধারণ, আর এখানে বিরাজমান এক অসাধারণ নিশ্ছিদ্র শান্তি। এই মনেস্ট্রিটি টেডং পাহাড়ের নিচে অবস্থিত। সামদ্রুপসে পাহাড়ের দৃশ্য সত্যি উপভোগ করার মতো। এখান থেকে নামচি শহর, দার্জিলিং, কালিম্পং, কাঞ্চনজঙ্ঘা এবং নেপালের কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। তার সঙ্গে যোগ হয় গুরু পদ্মসম্ভবের এই মূর্তিটি। অসাধারণ! এখানকার যে সৌন্দর্য আমরা দেখতে পেলাম তা মনে থেকে যাবে আজীবন। আর এখানকার সুন্দর পরিবেশ সত্যি অসাধারণ। তোমরা যদি এখানে না আসো তাহলে কিন্তু মিস করতে চলেছ অসাধারণ একটি মনেস্ট্রি। তাই যারা অবশ্যই রাব বাংলায় আসবে, এখানে থেকে ঘুরে যেতে ভুলো না। আমরা এখানে এসে যে অনৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে নিয়েছি সেটা কিন্তু কথায় বোঝানো সম্ভব না। আশপাশটা ঘুরে দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল। তার উপরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের খেলাধুলা দেখতে তো আরোই ভালো লাগছিল। কিন্তু সময় বেশি নেই, এখনো ঘুরে দেখার বাকি অনেক কিছু। তাই চলে এলাম আমাদের পার্কিং লটে। এইবার চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। কিন্তু তার আগে চোখে পড়ে গেল একটি রোপওয়ে পথ, যেটা কিনা আপাতত বাদরদের খেলার জায়গায় পরিণত হয়েছে। আমাদের এইবারে চলে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। তাই বেশি সময় নষ্ট না করে রওনা দিয়ে দিলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যদিও কথায় আছে ঘুরতে বেরিয়ে সময়ের হিসাব রাখতে নেই, কিন্তু পেট বাবাজি জানান দিল দুপুর 2টো বেজে গেছে, তাই লাঞ্চটা সেরে নেওয়া দরকার। ড্রাইভারজিকে বললাম একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড় করাতে। তার আগেই চোখে পড়ে গেল বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। শুধু ঘুরে নিলে কি হবে, পেট বাবাজির দিকেও তো খেয়াল রাখতে হবে। তাই নামচি যাওয়ার পথেই আমরা দাঁড়িয়ে পড়েছি দুপুরের লাঞ্চ করে নিতে। আজকের লাঞ্চ করে নেব হোটেল গ্রিনে। চলো দেখে নিই ভেতরটা, আর কি খেলাম সেটাও শেয়ার করব। দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম হোটেল গ্রিন পার্ক থেকে। বেশ বেলা হয়ে গেছে আর আমাদের যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে, তাই অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, মানে খাবার অর্ডারটা দিয়ে দিয়েছিলাম খুব ঝটপট করে। হোটেলটা ছিল নিট অ্যান্ড ক্লিন আর অ্যাম্বিয়েন্সটাও ছিল বেশ ভালো। রান্নাগুলো করেছিল একদম জমিয়ে।
মনোজদা আর বৌদি নিয়ে নিয়েছিল ভেজ থালি উইথ অমলেট, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মিক্সড নুডলস। মিক্সড নুডলের টেস্টটা ছিল কিন্তু অসাধারণ, আর খিদের মুখে ঝটপট কিন্তু থালা হয়ে গেছে একদম সাফাচট। তারপরেই আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটি হলো নামচি চারধাম। হ্যাঁ, নামচি চারধাম, যেইটা কিনা একদম নামচির একটি আকর্ষণীয় জায়গা। চলো ঘুরে দেখে নিই আশপাশটা। আমরা চলে এসেছি পার্কিং লটের সামনে, আর দৃশ্যমান হয়ে উঠেছেন বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ বলে চলুন এগিয়ে যাওয়া যাক, আর প্রত্যেকটা মুহূর্ত রাখবো তোমাদের সামনে, তাই ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো, থাকবে প্রচুর ইনফরমেশন। চলে এসেছি নামচির সব থেকে আকর্ষণীয় স্থানে, যেটি হলো নামচির চারধাম। ঘুরে দেখে নেব, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য, আর একদম কিন্তু ভ্লগটা স্কিপ করো না। নামচি চারধামের এন্ট্রি ফি হলো পার পারসন 50 টাকা, আর 10 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। এখানে চারধামের একটি ডেসক্রিপশন দেওয়া রয়েছে। দুপুর 12টা থেকে 12:30 অবধি কিন্তু এই জায়গাটি বন্ধ থাকে, তাই ওই সময় এলে একটু ওয়েট করে যেতে হবে তোমাদের। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি চারধামে, তো চলো ঘুরে দেখবো। আর এখানটা কিন্তু প্রত্যেকটি ধামের রেপ্লিকা ছিল, চলো ভেতরটা ঘুরে দেখে নিই। এখানে কিন্তু জুতোটা তোমাদের রেখে যেতে হবে, আর এর জন্য কোনো চার্জ লাগে না। এখানে দেওয়া রয়েছে এই চারধামের একটি ম্যাপ, কটি জ্যোতির্লিঙ্গ এবং কি কি অ্যাট্রাকশন আছে সবই দেওয়া রয়েছে এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি কেদারেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে, চলো দেখে নিই মন্দিরটা। দর্শন করে নিলাম বাবা কেদারেশ্বরার, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম সবাই এখানে কিন্তু বাবার মাথায় জল দিচ্ছেন, আবার অনেকে পুজোও করে নিচ্ছেন। কিন্তু যেহেতু দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে, আমরা আর বাবার মাথায় জল ঢালিনি, কিন্তু আমাদের ছোট্ট ব্লগার সেই কাজটি সেরে নিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বদ্রীনাথ ধামের সামনে, চলো ভেতরটা ঘুরে দেখে নিই। বদ্রীনাথে বাবার দর্শনে কবে যাব সেটা তো বলতে পারি না, কিন্তু এখানে এসে বাবা বদ্রীনাথের দর্শন করে মনটা ভরে গেল। ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, আমরা তাই ভিতরের ছবি দেখাতে পারলাম না। আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ ধামের সামনে, চলো দেখে নিই ভিতরটা। বাঙালি হয়ে পুরীতে কে না গেছে, আর কেই না দর্শন করে নিয়েছে বাবা জগন্নাথ দেবের, কিন্তু অনেক বছর হয়ে গেল আমাদের যাওয়া হয়নি পুরীতে। অনেক দিন পরে বাবা জগন্নাথের দর্শন পেয়ে মনটা ভরে গেল, আর আশপাশের সৌন্দর্য সেটা তো ছিল অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি কিরাতেশ্বরের মন্দিরের সামনে, চলো ঘুরে দেখে নিই ভিতরটা, তাই তো? বিশ্বাস করা হয় যে এই স্থানে একবার ভ্রমণ করলেই সব পাপ ধুয়ে ফেলা সম্ভব হয়। ভগবান শিবের 108 ফুট উঁচু মূর্তি রয়েছে এখানে, তার সাথে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের একটি কোমরবন্ধ। আমরা এখন দাঁড়িয়ে আছি রামেশ্বরম ধামের সামনে, চলো ভেতরটা ঘুরে দেখে আসি।
আমরা ঘুরে দেখে নিলাম রামেশ্বরম ধাম। ভেতরটা ঘুরে এসছি আর সেই মুহূর্ত কিন্তু অলরেডি শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে। দাঁড়িয়ে আছি দ্বারকা ধামের সামনে, চলো এক্সপ্লোর করে নিই ভিতরটা। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুষ্মেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে, চলো এক্সপ্লোর করে নিই ভিতরটা। আমরা এখন দাঁড়িয়ে আছি সোমনাথ জ্যোতির্লিঙ্গের সামনে, চলো ভেতরে দর্শন করে আসি বাবার। এখন দাঁড়িয়ে আছি দ্বারকা মাই টেম্পলের সামনে। আমরা এখন দাঁড়িয়ে আছি সাই টেম্পলের সামনে, চলো ভেতরটা ঘুরে আসি। আমরা এখন দাঁড়িয়ে আছি মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গের সামনে, চলো ভেতর দিয়ে ঘুরে আসি। আর এই জ্যোতির্লিঙ্গের কিন্তু একটি স্পেশালিটি আছে, সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে সাপটি সম্পূর্ণভাবে রূপোর তৈরি, অসাধারণ লাগছে জ্যোতির্লিঙ্গটি। আমরা দাঁড়িয়ে আছি মহাকাল জ্যোতির্লিঙ্গের সামনে, চলো ভেতরটা দেখিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়ে আছি ওমকারেশ্বরের টেম্পলের সামনে, দাঁড়িয়ে আছি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সামনে, দাঁড়িয়ে আছি ভীম শঙ্করা জ্যোতির্লিঙ্গের সামনে। এখানে কিন্তু বাবা ভোলেনাথের সব রূপই প্রায় বর্তমান। দাঁড়িয়ে আছি সেতুবন্ধা রামেশ্বরমের সামনে। আমরা দাঁড়িয়ে আছি শ্রী নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে। এখন দাঁড়িয়ে আছি বিশ্বেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে। চারপাশে শিব মন্দির দর্শন করতে করতে চলে এসেছি বাবা ভোলেনাথের প্রধান মন্দিরে, চলো ঘুরে দেখে নিই এই মন্দিরটি, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। মন্দিরের ভিতরটি কিন্তু সাজানো খুব সুন্দর করে, আমাদের দেখে তো মন এবং চোখ দুটোই জুড়িয়ে গেছে। বেশ ভালো লাগলো আশপাশটা ঘুরে। তার উপরে এখানে রয়েছে বাবা ভোলেনাথের এবং মা পার্বতীর নানা রকম গল্পগাথা, যেগুলি কিনা ছবির মাধ্যমে খুব সুন্দর করে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আমার মনে হচ্ছিল এখানে থেকে যাই বেশ আরো কিছুটা সময়, মন যেন যেতেই চাইছিল না, থাকতে ইচ্ছা হচ্ছিল বেশ খানিকটা সময় আরো এখানে বাবা ভোলেনাথের নানা রূপ দর্শন করে সত্যি মনে হলো জীবনে যতটুকু পাপ করেছি সব থেকেই যেন মুক্তি পেলাম আমরা। বেশ অনেকটা সময় কাটিয়ে নিলাম আমরা এখানে, কিন্তু ওই যে এখনো একটি দেখার জায়গা বাকি রয়ে গেছে।
তাই আরও কিছুটা সময় থাকার ইচ্ছে থাকলেও বেশিক্ষণ আর ওয়েট করতে পারলাম না। তার উপরে বাড়িও তো ফিরতে হবে নাকি, সেটা তো কাছে নয়, সেখানে যেতেও লাগবে বেশ খানিকটা টাইম। আর আমাদের ছোট্ট মনশ্রী, যে কিনা সেজে উঠেছে পাহাড়িয়া স্টাইলে আর চলছে ফটোশ্যুট। অসাধারণ কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম আমরা তোমাদের সামনে, আর আশা করি আমাদের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সাই টেম্পল। আমরা আমাদের ট্রিপের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, সাই টেম্পলে। চলো ঘুরে দেখে নিই ভিতরটা। সাই টেম্পলের বাইরে দেখলাম বসে পড়েছে হরেক ধরনের জিনিসের পসরা, কেনা বেচাও চলছে জমজমাট করে। আর সাই বাবার মন্দিরটা সত্যি খুব সুন্দর করে সাজানো। এখানে প্রবেশ মূল্য কিছু দিতে হয় না, কিন্তু প্রবেশ করতে গেলে নিজের মনের মতো যত সামান্য মূল্য কিন্তু তোমাদের এখানে ডোনেট করতে হবে। এই মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণের জন্য সামান্য কিছু ডোনেশন দেওয়াই যেতে পারে, কি বলো? ভেতরে এসে আমাদের তো চক্ষু চড়ক গাছ, কি অসাধারণ সুন্দর করে সাজানো চারপাশটা, তার উপরে নিট অ্যান্ড ক্লিন। আর সাই বাবার মূর্তি দেখে সত্যি আপ্লুত হয়ে পড়লাম। আশপাশে রয়েছে সাই বাবার নানান ছবি। সাই বাবাকে কল্পনা করা হয়েছে নানান দেবদেবতার রূপে, এবং তার কর্মকাণ্ডের কিছু ছবিও রয়েছে আশপাশে। সেগুলো দেখতে দেখতে সত্যি মনে এক আলাদাই অনুভূতি অনুভব করছিলাম। মন্দিরের বাইরে রয়েছে আরও একটি ছোট মন্দির, যেখানে বিরাজমান বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের দর্শন করে আজকের এই ট্রিপটা আমরা এখানেই শেষ করছি। আমাদের সিকিমের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।